আজকে তোমরা আমার কাছে মানে মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য বলছো। আমি যতটুকু আমার স্মৃতিতে আছে আমি অবশ্যই তোমাদের কাছে বলার চেষ্টা করব। তোমরাও মাঝে মাঝে জিজ্ঞাসা করবা। তোমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়ের অনেক পরবর্তীতে তোমাদের জন্ম, তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা বহন করবে। এটা আমরা যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হিসেবে এটা আমাদের গর্বের বিষয়। অবশ্যই তোমাদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা থেকে শুরু করে এলাকার মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু পারে বলার চেষ্টা করব। তুমি কি কারণে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলে? আমি প্রথম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, কিন্তু আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের শেষ বর্ষ ছিলাম, ওখানে ছাত্র নেতৃত্বে ছিলাম। আমরা এই মার্চ মাস থেকেই কিন্তু পয়লা মার্চ যখন ইয়াহিয়া খান সংসদ বর্জন করলেন, সংসদ বাতিল করলেন, তখন থেকে কিন্তু মুক্তিযুদ্ধের সূচনা হলো। এবং পয়লা মার্চ, তেসরা মার্চ, তারপরে বঙ্গবন্ধু 7ই মার্চ যে ভাষণ দিলেন, ভাষণে তখন আমাদের বললেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালিদের কাছে বললেন, তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবা। পাক আর্মিকে বললেন, প্রথম যে কিছু না করলে তোমরা ভাই, আর যদি গুলি চালাও তোমরা আমার শত্রু। এবং জনগণের পরে নির্দেশন রইল যে তোমাদের হাতে যার যা আছে তাই নিয়ে প্রতিরোধ করবা। এইটাই কিন্তু আমাদের প্রথম মুক্তিযুদ্ধের সূচনা হলো। এখান থেকে আমরা আসছি, বিভিন্ন জায়গায় দায়িত্ব নিচ্ছি, এইভাবে আমরা যুদ্ধের সঙ্গে জড়ায় গেছি। তো আমাদের যুদ্ধে জড়ানোর বিষয়টা, আমরা মুক্তিযোদ্ধা আমাদের বাঙালিদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলতে বলতেই কিন্তু আমরা এই দেশের স্বাধিকার নিয়ে আমরা যখন করছি, এইটাই আমাদের মুক্তিযুদ্ধের অংশগ্রহণের ভূমিকা হিসাবে ধরতে পারো। তুমি যখন মুক্তিযুদ্ধে অংশ নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলে, তখন কি তোমার পরিবার তোমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছিল? প্রতিটি গ্রামের প্রতিটি মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। এটা মুক্তিযুদ্ধ মানে শুরুটা কেন হলো, মুক্তিযুদ্ধ প্রত্যেকে বাঙালির অধিকারের জন্য সজাগ ছিল, এবং প্রত্যেকে যে যার কাছে যা পেয়েছে, প্রত্যেকটা পরিবারই মানে এই যে কোনো বিপদ বা যে কোনো জয় হওয়ার জন্য যাদের যা করা দরকার তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এই প্রস্তুতিটা আমরা বলি যে মুক্তিযুদ্ধ প্রস্তুতি। এবং আমার পরিবারেরও মোটামুটি সবাই এই মূলধারারই স্রোতে ছিল, এবং আমাদের এই এলাকার সব মানুষই দেখলাম যে মুক্তিযুদ্ধের পক্ষে। দুই একজন ব্যতিক্রম ছিল, দুই একজন মুক্তিযোদ্ধাকে হয়তো গ্রহণ করতে পারিনি, কিন্তু প্রায় সবাই কিন্তু করছে। আমার পরিবার সবাই উৎসাহিত করছে, আমার বাবা মা করছে, আমার তখন ভাই বোন ছোট ছোট ছিল, ওরা করছে। আমার বড় ভাই তখন কানাডায় ছিল, সে চিঠি লেখে বাবা মাকে বলছে যে একটা ছেলে দেশের জন্য যদি তোমার প্রাণ দেয় আমরা গর্ববোধ করব, তোমরা দুঃখ করো না। বাবা মাকে এইভাবে বলছে। তো পরিবার থেকে আমরা উৎসাহ পেয়েছি। তোমার পরিবারেরও অনেকেই যুদ্ধ করছে। তোমরা এখন ছোট, তোমরাও খোঁজ করলে দেখবা আশেপাশে সবাই কিন্তু তোমাদের পরিবারের বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধের পক্ষে তারা অংশগ্রহণ করছে। তুমি যখন প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলে, তোমার প্রথম মিশন কোথায় ছিল? আমার প্রথম মিশন, আমি কুষ্টিয়ার বাসী হয়ে, কিন্তু আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি ফজলুল হক সংসদে ছিলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ছিলাম, এই জন্য আমরা ঢাকার থেকে কিন্তু শুরুটা আমাদের 7ই মার্চের দিন থেকেই আমাদের বলতে গেলে আমাদের মুক্তিযুদ্ধ শুরু। আমরা 5ই মার্চ রাত্রে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা আমরা দিই। এটা বঙ্গবন্ধুর নির্দেশেই দিতে হয়েছিল। ওই দিন আমরা দিই। 7ই মার্চে এইটার বঙ্গবন্ধু বলে দেন যে 7ই মার্চের পরে তোমরা প্রত্যেক গ্রামে যে তোমরা মুক্তিযুদ্ধকে সংগঠিত করবে। এইটা কিন্তু বলতে গেলে কিন্তু মুক্তিযুদ্ধের অংশ হিসাবে, ভূমিকা হিসাবে আমি ধরতে পারি যে আমরা ওই মার্চের 1ম তারিখ থেকেই আমরা মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছি। আর সশস্ত্রভাবে যুদ্ধ করতে গেলে আমরা বলতে হবে যে আমি পাবনা জেলার পাকশি এবং ঈশ্বরদীতে কিছু করছি, কিন্তু মূল করছি কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলায় তখন তো আমাদের হাতে অস্ত্র ছিল না। তখন আমরা পুলিশ বাহিনীর কিছু সদস্য ছিল, তখন ইপিআর এর কিছু সদস্য ছিল, এদের কিছু 303 রাইফেল, আর আমাদের যাদের কাছে বন্দুক ছিল, বন্দুক, লাঠি, ঢাল নিয়ে আমরা ওই মাঠে আমরা গিয়েছি। তখন জয় বাংলা স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা,
এই স্লোগান নিয়ে, এই বুকের আগুন নিয়ে তখন কিন্তু আমরা মাঠে আসছি। বাবা মা কোথায় ছিল, আমার ছোট ভাইরা, ওরা বাবা মাকে নিয়ে নৌকা পার হয়ে ওরা কোনো মতো পাক আর্মির গুলির থেকে বাঁচছে। কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধার সাথে আমি আস্তে আস্তে চলে আসছি ভেড়ামারায় অবস্থান করছি। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা করে তারপরে পাকশি হার্ডিং ব্রিজের কাছে আমাদের প্রথম যুদ্ধটা হয় কুষ্টিয়া জেলার। মুক্তিযুদ্ধের সময় কোন কোন স্লোগানগুলো তোমাদের অনুপ্রাণিত করছিল? স্লোগান শুধু অনুপ্রাণিতই করি নাই, স্লোগান ছিল শক্তি, স্লোগান ছিল আমাদের সাহস, স্লোগান ছিল বল। এবং এই স্লোগানগুলোই কিন্তু মূলত সমস্ত বাঙালিকে এক করেছিল। সেই স্লোগানগুলো কি স্লোগান ছিল? তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। আমি স্লোগানগুলো দেবো, তোমরাও কিন্তু স্লোগানগুলো দেবো আমার সঙ্গে। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। পদ্মা মেঘনা যমুনা। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অপমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার থাকবে, রাষ্ট্রের নির্মুখ থাকবে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে, চলবে। তোমাদের এখানে নিয়ে আসছে, এটা পাকশি এবং ভেড়ামারার ভিতরে, এবং এটা সর্ববৃহত্তম রেল ব্রিজ। এই ব্রিজ দিয়ে উত্তর বাংলা দক্ষিণ বাংলার সাথে ওপার বাংলার, পুরো বাংলার সংযোগ এবং রেলের সংযোগ। এটা ইন্ডিয়ার সাথেও সংযোগ। এই রেলটা পথটা গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের জন্য, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা বাধ্য হয়ে এখানে যুদ্ধ করতে হয়েছে। আমাদের প্রথম যুদ্ধ করছি আমরা ওপার থেকে আস্তে আস্তে করে আসছি, তারপরে এখানে যুদ্ধ করছি। এই যুদ্ধের জায়গাগুলো এখন আমরা দেখাবো। যুদ্ধটা হয়েছে 23শে মার্চ পাকশির এই পোর্শন। পাকশি বিভাগীয় ছিল, শহর ছিল। এখানে যে পাক আর্মিরা ওরা আসতেছিল, এই যুদ্ধ কিন্তু পাকশি হার্ডিং ব্রিজকে কেন্দ্র করে এই মুখে যুদ্ধ হয় 23শে মার্চ, আর 29শে মার্চ হয় পাকশির ওই দিকে ভেড়ামারার মুখে। এবং ভেড়ামারার মুখে ওইটাই বড় ধরনের যুদ্ধ হয়, যে যুদ্ধে আমাদের অনেকেই শাহাদত বরণ করেন। ওরা দূর থেকে শেলিং করছে, বোম্বিং করছে, নদীর ওপারে একটা আর একটা রূপপুরের ওই সাইড থেকে শেলিং করছে, এবং শেলিং এর কামানগুলো গোলা এই পাশে এসে বিভিন্ন জায়গায় পড়তেছে। আমাদের লক্ষ লক্ষ লোকের ভিতরে দেখা গেল এই 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 এলাকায়, এই ব্রিজে, এই রেল লাইনের উপরে একটা মানুষের মৃতদেহ, আর ওখান থেকে কিছু দূর গেলে আরো দুটা মানুষের মৃতদেহ। এইভাবে আমরা দেখছি। এই যুদ্ধটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওরা ওই দিনকে তখনও এই ব্রিজটা দখল করতে সম্পূর্ণ পারলো না। ওরা কিন্তু ওপার পর্যন্ত পৌঁছায় গেল, কিন্তু পাকশি পর্যন্ত, কিন্তু আমাদের এই ভেড়ামারা পার হতে পারেনি। আমরা যুদ্ধটা কন্টিনিউ করলাম, কিন্তু পরবর্তীতে আমরা বেশিক্ষণ রাখতে পারিনি। ওরা এত ব্যাপকভাবে প্লেনটি শেলিং শুরু করছে, যেখানে বিদেশি সাংবাদিক সে প্লেনের ফটো উঠাচ্ছে যেগুলি চালানো, তার চোখে লাগছে, চোখের থেকে হচ্ছে পাকা। আর বিমান বাহিনী ওরা এত বেশি সজাগ, ওরা করছে কি গুলি চালাইছে, ওই ওনার চোখ দিয়ে চলে গেছে। ক্যামেরা তো নষ্ট হয়ে গেছে। এটা আমরা আস্তে আস্তে করে সমস্ত বিভিন্ন জায়গায় শেল্টার নিয়ে এসে বলছি যে আমরা এইসব করো, কারণ আমাদের হাতে তো অত বড় অস্ত্র ছিল না। এটা না, মাঝখান থেকে 11টা গার্ডারের পরে এখান থেকে দেখো গুনে, এটা হলো 15টা না 16টা গার্ডার, 15টা গার্ডার আছে না, 15টা গার্ডারের পরে তোমার 11টা গার্ডারে যে ওইদিকে এক্সপ্লোসিভ দিয়ে ওটা উড়াই দিচ্ছে। নদীটা তখন এত বড় ছিল, তো আপনারা বুঝতেন কি করে যে কোন দিক দিয়ে আক্রমণ করতে পারে ওরা? এই পাকশি হার্ডিং ব্রিজটাই তখন তো গাছগাছালি ছিল না। এই একটা গাইড ব্যাংক, এটা প্রোটেকশন ব্যাংক, আর ও পাশে আরেকটা, ওই দেখো গাছের নিচ দিয়ে আরেকটা, ওখানেও কিন্তু ওর উপর দিয়ে রেল আছে। এই দুই জায়গায় দাঁড়ালে নদীর সব দেখা যায়। এত খরস্রোতা, এখন তো চত্বর হয়ে তোমার দৃষ্টিতে এখন বাধা আছে। আর তখন একবার ওই পুল দিয়ে মানুষ একটা হাঁটলেও মনে হচ্ছে যে কাছে দিয়ে হাঁটছে। তোমরা এখন শুনতেছো, তোমাদের বুঝতে পারতেছো না, কিন্তু তোমরা যদি ওই সময় এই বয়সেও যদি থাকতা, তোমাদেরও কিন্তু ওই বসে থাকতো না, আর ওই পানির ভিতর নামার ভয় থাকতো না।
পানির ভিতর সাঁতরায় চলে যেতাম। আমরা একবার আমাদের একটা পুরা গ্রুপ নিয়ে ওই এর থেকে শেরপুর থেকে মিরপুর থেকে ওই পাক আর্মি এসে গেছে, তাড়াতাড়ি আমরা এরকম একটা খাল পার হচ্ছি। তো আর্মস গুলো সমস্ত বেঁধে সব মাথায় আর ওই ডাংরি দিয়ে করা পিঠে এই বেঁধে নিয়ে চলে যাচ্ছে। তো কয়েকবার আমরা ওই ভারী নিয়ে পানির ভিতর ডুবেও গেছি। তখন হয়তো মনে করছি আমরা মারা যাব, কিন্তু আমাদের 5 মিনিটের ভিতর সবাই বলছে 5 মিনিটের ভিতর ওপার পার হতে হবে, 1 মিনিট দেরি করবো না, দেরি করলে আমরা গুলি করে দেবো। আমাদের ছেলেরই বলছে আমরা গুলি করে দেবো, কানতে হোক এই হোক, কিন্তু সব পার হচ্ছে। পার হওয়ার পরে আমরা যেই এই যে রেল লাইনের মতো উঁচু জায়গার পারে ওপারে যে আমরা যেই অবস্থান নিয়েছি, তখন আমরা আপনি যে শত্রু যখন আসলে আমরা ওখান থেকে পজিশন নিয়ে আমরা গুলিগালা চালাইতে পারবো 2-4 ঘন্টা। আমাদের অন্য গ্রুপ হয়তো চলে আসবে। এটা কিছুই না, এটা হলো মনোবল। এটা আমাদের তখন সাহস শক্তি যোগাইছে কি আমাদের বিশ্বাস, আমাদের দেশের দেশাত্মবোধ, এটাই আমাদের জাগ্রত করছে যে না, আমাদেরকে জিততেই হবে। তখন একজন বলল যে মৃত্যুর ভয় আসে না, তখন কিন্তু মৃত্যু হবে এটা কিন্তু ভাবি নাই। আমার যখন গুলি লাগছে, বুঝতে পারছো, আমি ব্যারাকপুর আর্মিতে গেছি ওই আমাদের ক্যাম্পের লোকের খরচ আনতে। আসার সময় আমার মা করিমপুর থেকে বললো, বাবা এবার আমার মনটা খারাপ হয়েছে, যাস না। তাই বলে, মা কি বলো, আমার যাইতে হবে, আমার ওখানে অতগুলো ছেলেরা রয়েছে, মুক্তিযুদ্ধে রয়েছে, তো বলে যাস না। যখন আমার গুলি লাগলো তখন কিন্তু মায়ের চেহারাটা আমার সামনে আসলো। বিশ্বাস করো, মায়ের চেহারা সামনে আসার পরে আমি তখন আস্তে করে মাথাটা এনে সরাইছি। মাথা যেই সরাইছি, ছড়াই এই হাতটা দেখতেছি, তখন এই একটা গুলি আমার রাইফেলের বাঁট ভেদ করে এই দিক দিয়ে বেরো এই দিক দিয়ে চলে গেল। রাইফেলটা হাড়ের সাথে ছিল বলে এই হাতটা ভাঙি না। তো ওই তখন আমার একটাই জিনিস বিশ্বাস হয়েছে যে এইটা হলো একমাত্র মা আমার ওই সময় আমার জীবনটা বাঁচানোর জন্য হয়তো আল্লাহর কাছে ভিক্ষা চাইছে, নাহলে কিন্তু আমার মাথার এই দিক দিয়ে গুলি লেগে এই দিক দিয়ে বেরোনো যাওয়ার কথা। কিন্তু দেখো আমি কিন্তু বাঁচলাম। আমার খালি তখন আমি মুখ নিচু করে, পিঠের উপর দিয়ে বৃষ্টির মতো গুলি যাচ্ছে, মুখ নিচু করে শুয়ে চিন্তা করছি যে মা তুমি তো আমাকে বাঁচাই দিলা, এখন তোমাদের আমি উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যাই কিছুটা দেখাবো যে ওরা কিভাবে ট্রেনে আসতেছিল এবং ওরা এখান থেকে ট্রেনে করে যাওয়ার জন্য যে ভেড়ামারায় যাওয়ার জন্য যে ই করছিল, রাস্তা গেছিল, সেই রাস্তাটাও তোমাদের আমি দেখাবো। দুর্গমগিরি কান্তার দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাজনীতিতে জাতিরা হুঁশিয়ার। যারা এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে সংযুক্ত হয়েছিল তারা কিন্তু এই দিকের অবস্থান নিয়েছে, এই গার্ডারটা পুরা, এই গার্ডারটা পুরা, এই 2 জায়গায় থেকে এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আর ওরা হলো ওপাশ থেকে এইভাবে চলে আসছে। আমাদের যুদ্ধ কিন্তু মাঝখানে ব্রিজ, হ্যাঁ 2 পাশ থেকে গোলাগুলি, কিন্তু ওদের সাথে ছিল এয়ারফোর্সের প্লেন, যেটা ওরা গোলাগুলি করছে। এর জন্য আমাদের এখানে কয়েকজন মানুষ ছিল, এরা গুলি মারা গেছে। তারপরে ওই দিকে কয়েকজন ছিল, এরা মারা গেছিল। এই মুক্তিযুদ্ধের আমাদের মূল ইয়ে। আবার যেদিনকে পাক আর্মিরা আমাদেরকে ওই ভেড়ামারা 8 তারিখে আমরা দখল করার পরে মুক্ত করে এখান থেকে আমরা 1.5 মাইল দূরে রেল লাইন উপড়াই দিচ্ছি। ওই যেখানে কার্ভ হয়েছে, ওই কার্ভটা ঘুরলো যেখানে, ওখান থেকে আমরা রেল লাইন উপড়াই ফেলছিলাম। উপড়াই ফেলে এই যে রেল লাইনের এই যে স্ক্রুগুলো খোলা অবস্থায় কিন্তু ওইভাবে রেখে দিচ্ছে। ওরা বুঝতে পারেনি, ওরা যখন জোরে ট্রেন চালাচ্ছে ছিটকায় পড়ে এটা ডিরেল হয়ে গেছে। ডিরেল হলে পর ট্রেনগুলি ধাম করে আওয়াজ করছে রাত্রে 3টে 3:30 সময়। তখন আমরা সব যেয়ে গেছি, আমাদের ভেড়ামারা আশেপাশে যেসব আমরা মুক্তিযোদ্ধা ছিলাম সব জায়গা হয়ে তাড়াতাড়ি আমরা ওই ভেড়ামারাতে আমরা জড়ো হওয়ার পরে আমরা তখন পার হাউসের কাছে একটা ব্যাটালিয়ন শহীদুল পার হাউসের কাছে পাঠাইলাম। শহীদুল ওই যে বিএনপির এমপি ছিল, ও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল আমার সাথে। বক্কর টক্কর আমরা ওইদিকে শুধু আমার সাথে একটা গ্রুপ, এরকম আমরা 5-6টা গ্রুপে বিভক্ত হয়ে ওই এলাকা দিয়ে পাক আর্মিকে প্রতিরোধ করার জন্য আমরা অগ্রসর হয়েছি। এই পাশ থেকে, পুরো পাশ থেকে গুনে আসো, 4টা গার্ডারের পরে 5 নাম্বার যে স্প্যান, 5 নাম্বারের স্প্যান যেটা দেখছো, তার এই পশ্চিম দিকের পোর্শন কাটা ছিল, এটা নদীর ভিতরে পড়ে গেছিল। এটা এক্সপ্লোসিভ এই পাশে দিয়েছিল, এক্সপ্লোসিভ দিয়ে ওরা উড়াই দিছিল। এইটা দেখো, যখন আমি বলি এই যে নিচে যেটা করা আছে, এইটার নিচে এক্সপ্লোসিভ বসাইছে আর ওপর দিয়ে বসাইছে, এটা কেটে ঝপ করে নদীর ভিতরে পড়ে গেছে। আর ওইটা ঝুলেছিল,
তাতে কি হচ্ছে, এটা ঝুলেছিল। হ্যাঁ ওই মুখটা ঝুলেছিল, আর এইটা হলো কেটে এটা নদীর ভিতরে পানির ভিতরে পড়ে গেছে, বুঝতে পারছো? এই ব্রিজটা এইভাবে হয়ে গেছে, এটা হয়ে যাওয়াতে এই জায়গা সে এন্ড, এই জায়গা থেকে এই তোমাদের বলি এই জায়গা থেকে আর এদিকে আর চলাচলের কোনো যোগাযোগ ছিল না। এটাই অর্ধেক পোর্শন পানির তলে চলে গেছিল আর অর্ধেক পোর্শন ঝুলেছিল। তারপরে এটাকে পরবর্তীতে এটা ইন্ডিয়ান রেলের সঙ্গে যোগাযোগ করে ওই তাদের প্রযুক্তি নিয়ে তারা ওই সমস্ত স্ট্রাকচার তৈরি করে আস্তে আস্তে এই সাইডও কেটে দিচ্ছে। আসলে যুদ্ধটা হয়েছে 23শে মার্চ পাকশির এই পড়ছে, পাকশির এই বিভাগীয় ছিল, শহর ছিল, এখানে যে পাক আর্মিরা ওরা আসতেছিল। এই যুদ্ধ কিন্তু পাকশি হার্ডিং ব্রিজকে কেন্দ্র করে এই মুখে যুদ্ধ হয় 23শে মার্চ, আর 29শে মার্চ হয় পাকশির ওই দিকে ভেড়ামারা। নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। 8 তারিখে আমাদের কিন্তু সকাল থেকেই মানুষ আসছে, ভেড়ামারা ভরে গেছে। 8 তারিখ স্বাধীনতার পুরা ঘোষণা দিয়ে ওখানে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন চালু করছি। সন্ধ্যার দিকে এসে পুরা আমরা ওই রেল লাইন খুলে বাইরে ফেলে নিই আমরা এইগুলো, হ্যাঁ এই স্ক্রুগুলো। তখন কিন্তু এই বোল্ট ছিল না। ট্রেনটা আসার সময় ট্রেনটা ডিরেল হয়, ট্রেনটা ডিরেল হওয়ার পরে এই দিক দিয়ে ওরা পাক আর্মিরা পুরা বাংকার ছিল ওই গেট পর্যন্ত, এই গেট পর্যন্ত বাংকার পর্যন্ত তারা চলে আসে, এসে তারা অবস্থান নেয়। সকালে আমরা পুরো যাই ভেড়ামারা স্টেশন, আমরা ইন্ডিয়ান আর্মির সাথে যোগাযোগ করি এবং ভেড়ামারা স্টেশন থেকে আমরা মানে ধীরে ধীরে এই দিকে আগাতে থাকি। সকাল মুক্তিযোদ্ধা নিয়ে সরাসরি ওদের মেজরের সাথে কথা বলছি, ওরা বলছে মুক্তিযোদ্ধা তোমরা হাতিয়ার ডাল দো, বলছে যে না তুম লোক হাতিয়ার ডাল দো। ওরা করলো না, 5-10 মিনিট কথাবার্তা হলো। 5-10 মিনিট কথা হওয়ার পরে ওরা করলো না, ওরা ঘুরে গেল। ওদের মেজর সাহেব সহ ওদের এক দেহরক্ষে আমিও আমার লোক নিয়ে যে আমরা ওই রেলগেট থেকে শুরু করে এই কবরস্থান পর্যন্ত আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা আমরা পজিশন নিছি। ওই রেলগেটের কাছে যে গ্রুপটা ছিল ওখানে আমি ছিলাম, বক্কর থেকে শুরু করে আমাদের পুরা এই ব্যাচটা আমরা হয়ে রয়েছি। কিন্তু কাছে আস্তে আস্তে আমাদের দু একটা ফায়ারিংয়ের আগ দিয়ে ইন্ডিয়ান আর্মির সামরিক বাহিনীর তারা আসে, তাদের প্লেন দিয়ে কয়েকবার করে আমাদের পিঠের উপর দিয়ে একদম নিচ দিয়ে চলে গেল। তখন আমরা ধরছি এটা পাকিস্তান আর্মির হতে পারে এবং আমরা চুপচাপ রয়েছি। তখন ফায়ারিং আমরা বন্ধ করছি। পাকিস্তানি সৈন্যরাও কিন্তু তখন চুপচাপ হয়ে গেছে। এই 2-3 মিনিট পরেই ওই প্লেনটা যে এই গাড়ির ইঞ্জিনের উপরে বোম মারছে, বড় ধরনের বাস্ট হয়ে গেল, আগুন ধরে গেল। আর কর্মীরা সমস্ত গাড়ি থেকে নেমে দৌড়ানো শুরু করছে। তখন ওখান থেকে ওরা প্লেন থেকে গোলাগুলি করে বহু সৈন্যকে ওরা মারছে। আর যেগুলো বাকি ছিল তখন আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের ভিতরে উৎসাহ হয়েছে, তারা জয় বাংলা স্লোগান দিয়ে একবার গুলি শুরু করে দিয়েছে। আমি এই জেলার অধিনায়ক ছিলাম, মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিলাম। আমরা যখনই আমরা যে গ্রুপটায় যাই সেই গ্রুপের ভিতর একজন করে থাকতো, সে যখন অর্ডার করবে তখন কিন্তু শুরু করতো। যুদ্ধের সময় তো তোমরা প্রশিক্ষণ নিয়েছো, তো এই প্রশিক্ষণটা ভেড়ামারায় কি দেওয়া হতো কোথাও? আমরা ভেড়ামারা কোনো জায়গায় ওপেন তো দেওয়ার মতো আমাদের ক্ষমতা ছিল না। আমরা বিভিন্ন জায়গায় কিছুটা লুকায় লুকায় আমাদের প্রশিক্ষণ চলতো। কিন্তু এই জায়গায় যারা ছিল তারা কিন্তু মরিয়া হয়ে আমাদের উপরে গুলি চালাচ্ছে। আমরা হ্যাঁ পাকিস্তানি বাহিনী এই পর্যন্ত আসছিল। আমরা এখানে যে জায়গাগুলো এখানে বাসা বাড়ি ছিল না, এখানে এই বাঁশঝাড় ছিল, খাল ছিল, বিল ছিল, এখানে মানে গর্ত এদিকে ভরা। এই যে এখন একটা গর্তের নমুনা দেখছো, তখন এসব বাড়িঘর কিন্তু এইদিকে ছিল না। এখানে পাক আর্মি যেহেতু এইদিকে আসছে, তাদের বাংকার দিয়ে তারা রেলগাড়ি দিয়ে ভেড়ামারা দখল করার চেষ্টা করতেছিল। আমরা সেটা প্রতিবন্ধকতার জন্য না যেতে পারে এই জন্য আসে আমরা এখানে তাদেরকে সশস্ত্রভাবে বাধা দেওয়ার চেষ্টা করছি। ওরা গুলিটা করতেছে ওই জায়গার থেকে। দেখো এই যে রেল লাইন, আমাদের পিছনে যে রেল লাইনগুলো,
এই রেল লাইনের উপর দিয়ে পাক আর্মিরা আসছে, আমাদের সাথে কথা হওয়ার পরে ওরা ফিরে গেছে এবং আগে থেকে ওদের বাংকার করা ছিল, বালির বস্তার স্তূপ ছিল, ওদের সমস্ত মেশিন টেশিন ফিট করে তারা পজিশন নিয়েছিল এবং ওরা পুরা এলাকা আমরা দেখছি যে ওরা এতে। তখন আমরা বাধ্য হয়ে এই দিক দিয়ে আমরা 3টা গ্রুপে বিভক্ত হয়ে এখানে আসি। আসার পরে আমরা মূল গ্রুপটা আমরা করি, আর আমাদের কভারিং 2টা গ্রুপ থাকে, পার হাউসের দিকে শহীদুল আলম সহ আর একটা গ্রুপ আমরা এখানে। এই বক্কর সাহেবকে বলি এই জায়গায় একটু আপনি আসবেন বক্কর সাহেব, এইভাবে ওয়্যারলেস সেট নিয়েছিল আক্তার। এরা পর এরকম 3টা রোতে আমরা বিভক্ত হয়ে আমরা আস্তে আস্তে অগ্রসর হই। এই রকম খালের ভিতরে আমরা ঢোকার পজিশনে ঢুকতে পারলে আমাদের কিন্তু গুলি অত লাগে না। ঢোকার আগেই ওরা রেঞ্জের ভিতরে ওদের পেয়ে আমাদের 2-1 যারা ছিল এই সুজা, তারপরে কয়েকজন কিন্তু রেঞ্জ দেখে যে পাক আর্মি মারবো, আর তারা উত্তেজনা ধরে রাখতে পারি নাই, তারা কিন্তু ফায়ার ওপেন করছে। এই ফায়ার ওপেনের পরপরই কিন্তু ওরা হেভি মেশিন গান নিয়ে এসেছিল, ওদের চেন ওই যেটা দিয়ে গুলি গড় করে বেরোয়, ওরা একবারে ধরে একবারে গুলি চালাচ্ছে, শও গুলি আমাদের পিঠের উপর দিয়ে তখন গেছে। আর এই যেহেতু আমরা মুক্তিযুদ্ধে হাজার হাজার বাঙালি কিন্তু 4-5 দিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং আমাদের উৎসাহ দিচ্ছে। আপনার কি এখানে গুলি লাগছিল? হ্যাঁ, আমার প্রথম গুলি লাগে এই হাতে। আমরা যেহেতু এইভাবে, আমার একটা SLR ছিল, আমরা এইভাবে ফায়ার করতে করতে যাচ্ছি শুয়ে, কিন্তু প্রথম গুলিটা এখানে লাগে। তখন আমি হাতটা দেখার জন্য করছি, হাতটা দেখি যে এই দিক দিয়ে হাড় গোড় বেরোয় আসছে, তারপরে আর রক্তে ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি আমি এইভাবে চেপে ধরে টাকায় যে মাথা শেষ করছি, আরেকটা গুলি এই দিক দিয়ে লেগে এই বাট দিয়ে বেরোয় যায়। এখানে যেহেতু SLR বাট ছিল বলে এই হাতে ধরা ছিল, তাই SLR তার বাটের পাশ দিয়ে গেছে, এটা হাতটা আমার অক্ষত ছিল, এই জন্য এই হাতটা আমি অক্ষত পেয়েছি। আমি রোলিং করে এই ধরো 100 গজ পরে যে এইরকম নারকেল গাছের পিছনে, তখন বাড়িঘর ছিল না, একটা আড়াল করে আমি দাঁড়ায় আমি মুক্তিযোদ্ধাদের ডাকছি যে আমার এই জায়গায় বাঁধো। ওরা গামছা দিয়ে বেঁধে আমার রক্তটা বন্ধের চেষ্টা করছে। এরপরে আমাকে কয়েকজন নিয়ে রিক্সায় উঠাই দিছে। আমরা এখানে 20-30 জন ছিলাম। আমরা এখানে নিহত 4-5 জন নিহত হয়েছিল। তারা হলো তাদেরকে পাবলিক নিয়ে চলে গেছিল। আমার পেছনে যেগুলি LMG ম্যাগজিন পুঁতেছিল, তার বাড়ি এখানে। সে এখান থেকে আমরা বললাম, ওখানে গেটে যখন গেলাম তখন বললাম ওখানে একটা ছেলে মারা গেছে, দেখো, তাকে ওখান থেকে পাবলিক নিয়ে চলে যায়। আচ্ছা দাদু, কাদের অস্ত্র শস্ত্র বেশি ছিল, তোমাদের নাকি পাকিস্তান? এটা তো নিয়ম, পাকিস্তানের অস্ত্র বেশি থাকবে, যার জন্য আমরা গেরিলা যুদ্ধ করতাম। আমরা হঠাৎ করে মারতাম, আবার চলে যেতাম। তারা তো আর শক্তি তাদের ছিল। আমরা তো 2 মাসের ট্রেনিং নিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করেছি। এই যে যুদ্ধ করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের বাঙালির। এটা বাঙালির সাহস, বাঙালির মনোবল। এবং তারা কতদিন ট্রেনিং গেছে, তারা ট্রেন আর্মি, তাদের সাথে আমরা 2 মাস ট্রেনিং দিয়ে শুধু আমাদের মানসিকতা, মনোবল, বাংলাদেশকে স্বাধীন করে দেয় আমাদের এই যুদ্ধটা। মুক্তিযুদ্ধকে জানো 143তম পর্বের কুইজ। চণ্ডীপুর গণহত্যা হয় কত তারিখে? এ 17 মে, বি 17 এপ্রিল, সি 18 জুন, ডি 14 ডিসেম্বর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 142তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, কমান্ডার দীপক সাংমার কোম্পানিতে কতজন মুক্তিযোদ্ধা ছিল? সঠিক উত্তর এ 106 জন। এই পর্বের বিজয়ীরা শাকির, শান, ঝলক। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার।
আজকে ভেড়ামারা এই চণ্ডীপুর এর গ্রামের যে এই বধ্যভূমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি, এখানে আমাদের মুক্তিযুদ্ধের সহকর্মী, মুক্তিযুদ্ধের পরিবার এবং এদের অনেকেরই এরকম ভাগ্যবরণ করতে হয়েছে। প্রত্যেকটা গ্রামে যে গণহত্যা হয়েছিল তার এটা একটা ছোট্ট নিদর্শন, যে ওরা তখন মুক্তিযোদ্ধা কেন সারা দেশের বাঙালিকে, বিশেষ করে বাঙালি পুরুষদের হত্যা করার জন্য মরিয়া হয়েছিল, গ্রামে গ্রামে হত্যা শুরু করছে। তার নিদর্শন এই এখানকার একটা পরিবারের 14টা সন্তানকে, বাঙালিকে হত্যা করেছে। হ্যাঁ, এই নিয়ে হলো দলিল উদ্দিন সাহেব। ওনার কাছ থেকে তোমরা জানতে পারবা ওনার পরিবারের অনেক সদস্য এখানে নিহত হয়েছেন। উনি ফরিদপুর থেকে আসতে আসতে কয়েকদিন সময় লাগছিল, ওনাকে 9 দিন পরে উনি এখানে বসেন। উনি থাকলে হয়তো উনিও এরকম শহীদ হয়ে যেতেন। যেহেতু আপনি পুলিশ বাহিনীতে ছিলেন, আপনার স্মৃতিতে কিছু আসলে এই প্রজন্মের সন্তানদের কাছে কিছু বলে থাকলে একটু বলবেন। তখন শহীদ হয়েছিল 14 জন শহীদ হয়েছে, আর তার ভিতরে জখম ছিল 4 জন, ছিল এখানে 30 জন লোক ছিল। 30 জন লোক ছিল। 30 জন লোকের ভিতরে শহীদ হয়েছিল 14 জন, আর 4 জন হলো পালাই যেতে সক্ষম হয়েছিল নাকি? না, জখম হয়েছিল। ভাই বোন ওই শফিউদ্দিন আমার ভাই, ফতেলি পণ্ডিত, বা ওই যে মশিউর রহমান আমার ভাগ্নি, এই যে আমার ওয়াইফ এবং মেয়ে, এসব আমার সব আত্মীয় স্বজন, সব লোকজন, সব আমার নিজের। আমি যদি এখানে থাকতাম সেই সময় আমিও মরে যেতাম। আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। আচ্ছা, বাংলাদেশে উল্লেখযোগ্য বধ্যভূমি কোনটা বা কোনগুলো? বাংলাদেশের আমি বলি উল্লেখযোগ্য বলতে যেটার মানে ধরো আমি বলি যে যেখানে মানে তুলে উঠাই দিতে পারছে জনসমক্ষে সেই বেশি। যেমন ঢাকাতে মিরপুর বধ্যভূমি, ঢাকাতে মোহাম্মদপুর বধ্যভূমি, তারপরে জগন্নাথ হলের পাশেও এরকম। এটা শুধু ঢাকা কেন্দ্রিক, যেহেতু ঢাকা থেকে ক্যাপিটাল সিটি, ওখানে সমস্ত সংবাদ মাধ্যম বা এরা যেগুলো প্রকাশ করতে পারছে জনসমক্ষে এইটুকুই জানা হয়েছে, আর বাকিগুলো অজানাই রয়ে গেছে। মিডিয়াকেও আমি অনুরোধ করব যে প্রত্যেকটা এলাকার থেকে এই বধ্যভূমিগুলো বা এই ধরনের কবরগুলো যেন তাদের তথ্য নিয়ে এই জাতির সামনে ওঠায়, এবং বিশেষ করে স্কুল কলেজগুলোতে দেয়, যাতে তোমরাও শিখতে পারবা। এই রাস্তাটা দিয়ে এই থেকে আমাদের ভারত থেকে আমরা বিভিন্নভাবে নৌকা যোগে এই যোগে এসে এই সড়ক দিয়ে আমরা যাচ্তাম। আমরা এখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধা, এই যে এই বাড়ি দেখছো, ওই বাড়ি দেখছো, এরকম আশেপাশে সমস্ত বাড়িগুলোতে আমাদের শেল্টার প্লেস ছিল। আমরা ওই মাঝে মাঝে এসে আমরা মাঝে মাঝে এখানে থাকতাম। তোমাদের দেখাবো, এখানে আমাদের একজন যুদ্ধরত মুক্তিযোদ্ধার এখানে আছে। আর এই যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো অত ভালো ছিল না, কিন্তু তখন আমাদের অনেক মুক্তিযোদ্ধা এখানে এসে অনেক রাত কাটাতে হয়েছে। এই বাড়িতেও তুমি দেখতে পারো, এই বাড়ির ভিতরে হেলা কিছুটা আমরা দেখাই একটু, আসো। এই সব জায়গায় মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ছিল। মুক্তিযোদ্ধাগণ এখানে সেফ জায়গা মনে করে বিভিন্ন জায়গায় তারা থাকতো। এই যে এই বাড়ির মতো আমাদের কালিদাসপুর, শেরপুর, এই ধরনের অনেক বাড়ি, যেসব বাড়িতে এসে এই যে এইসব ঘরে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিছে, থাকছে। এখান থেকে আমাদের রাত্রে বসে বসে অনেক সময় যুদ্ধ পরিচালনা করছি। এই ঘর, ওই ঘর, এইগুলো দেখতে পারো। তখন এত সুন্দর ছিল না, কিন্তু তখন এই সব ঘরগুলোকে সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসাবে আমরা গণ্য করতাম। তো এই জন্য আমি বলবো যে এই যে সব স্মৃতিগুলো এখনো আমাদের কাছে ভাসে। ওই 1971 সালের স্মৃতিটা আমাদের স্মরণ করে দেয় যে মুক্তিযোদ্ধাদের এটা একটা আশ্রয়স্থল। এবং এই পাশেগুলো যেটা ওখানে দেখলেন, ওখানে অনেকগুলো এরকম আশ্রয়স্থল আমাদের আছে, যেখানে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধাদের তো
আমাদের এনে এখানে রাখতে হয়েছে। আমাদের প্রাগপুর বর্ডার ইন্ডিয়ার কাছাকাছি, এখান থেকে আমাদের মুক্তিযোদ্ধারা ইন্ডিয়া যেত এবং ওখানে বিভিন্ন জায়গায় টান্ডুয়া, দেরাদুন ও প্রশিক্ষণ শেষে এই পথ দিয়েই কিন্তু তারা প্রবেশ করত এবং এই পথটাকে আমরা যেমন বেশি নিরাপদ স্থান হিসাবে, তেমনি কিন্তু যারা ওখান থেকে ট্রেনিংয়ের পরে আমাদেরকে ভিতরে প্রবেশ করাতো তারাও কিন্তু এটা নিরাপদ স্থান হিসাবে এই রুটটাকে তারা বেছে নিয়েছিল। তোমরা হচ্ছে ইন্ডিয়াতে ট্রেনিং নিয়েছিলে? আমরা দেরাদুনে প্রথম ব্যাচ ট্রেনিং নিয়েছি। আমরা প্রথমে বিনা ট্রেনিংয়ে যুদ্ধ করেছি জনগণের সাথে, পরে আমরা ওখানকার 3 মাসের ট্রেনিং নিয়ে আমরা গেরিলা ওয়ারফেয়ারের উপরে বিশেষ প্রশিক্ষণের পরে আমরা এই ভিতরে আমাদের ঢুকেছে এবং তখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বাড়ি ঘরে আমাদেরকে স্থান দিয়েছে। আমরা এইসব জায়গায় রয়েছি, আমাদের অস্ত্রশস্ত্র ওনারা যত্ন সহকারে রাখছেন। আমরা এখান থেকে যে বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ পরিচালনা। আচ্ছা, এই একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে এই স্বাধীন বাংলাদেশে বাস করে এখন তোমার মনের অনুভূতি কেমন? জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো, মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি কিন্তু এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশের মানুষকে স্বাধীনভাবে বসবাস করার জন্য, এবং আমরা প্রাণ উৎসর্গ করেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের ফসল যেন নষ্ট না করতে পারে এবং মুক্তিযুদ্ধকে যে আদর্শে আমরা মুক্তিযুদ্ধ করছি, বাঙালি জাতির উন্নতির জন্য আজকে আমাদের সফল করার দিন এসেছে।